বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বা ট্রাইব্যুনাল এই ধরনের মামলায় জয়যুক্ত হয়ে যাওয়ার পর যদি সুপ্রিম কোর্টে যায়, সাধারণভাবে সেই মামলা ডিসপোজ হয়ে যায়, ডিসমিস হয়ে যায়। দুর্ভাগ্য আমাদের, যেই জাজের বেঞ্চে পড়েছিল তিনি মামলাটাকে হয়তো প্রথম থেকেই এটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা মনোভাব নিয়ে হয়তো বসেছিল। কিন্তু এখন এই যে 19শে ডিসেম্বর রায়দান হতে চলেছে, এই ধরনেরও অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি বিচারপতিকে অনুরোধ করেছে যাতে ডিএর রায়টা তাড়াতাড়ি প্রকাশ পায়। এবং কেন প্রকাশ পায়? কারণ আমরা অর্থনৈতিক দিক থেকে মারাত্মক দুর্বল হয়ে পড়েছি। যে সুপ্রিম কোর্ট থেকে ডিএর যে রায়টা বেরোবে সেটা কর্মচারীদের পক্ষেই যাবে। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, তার যে মামলা আমরা দেখতে পেলাম একেবারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট, আবারও সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও একেবারে কিছুক্ষণের মধ্যেই তার রায় একেবারে পেয়ে গেলেন তিনি হাতে। এরকম একাধিক মামলা আমরা দেখেছি। শুধুমাত্র ডিএর ক্ষেত্রেই কেন এতটা ডিলে হচ্ছে? সরকারের যে লাজ লজ্জা আছে বলে আমরা তো দেখছি না। কারণ একজন জুনিয়র ডাক্তার, তার একটা পোস্টিংয়ের ব্যাপার, আরজি করে পোস্টিং ছিল, তাকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করেছে। সেই পরিপ্রেক্ষিতে অনিকেত মামলা করেছিল। সিঙ্গেল বেঞ্চে চপেটাঘাত খেয়েছে এক গালে, ডিভিশন বেঞ্চে আর এক গালে খেয়েছে, এবং সর্বোচ্চ আদালতে একদম দুগালে চপেটাঘাত খেয়ে সরকারকে ফিরে আসতে হয়েছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে তাকে আবার পোস্টিং দিতে হবে, এটা আমরা দেখলাম। হ্যাঁ, সুপ্রিম কোর্টে বহু মামলাই এই রাজ্য থেকে যাচ্ছে। বহু মামলা যাচ্ছে এই কারণেই যাচ্ছে যে বহু মামলাকে রাজ্য সরকার নিয়ে যাচ্ছে, যার জন্যই যাচ্ছে। আগে বাম আমলতে এরকম এত মামলা গেছে বলে কারো জানা আছে কি না আমাদের সন্দেহ আছে। আপনাদেরটাও তো রাজ্য সরকারই নিয়ে গেছে। এবার আমাদের ক্ষেত্রে এই যেমন অনিকেতের হলো, এটা পরম্পরা। সরকার যে গেছে, সরকারের লজ্জা নেই গেছে, তারা সিঙ্গেল বেঞ্চের রায়টাকেই ইমপ্লিমেন্ট করে দেওয়া উচিত ছিল, কেন সাধারণ মামলা। আমাদের ডিএ মামলা বড় মামলা, এর মধ্যে কোনো কিন্তু নেই। আমরা ট্রাইব্যুনালে জিতেছি, আমরা উচ্চ আদালতে জিতেছি, এবং একবার না, ট্রাইব্যুনালে 2 বার, উচ্চ আদালতে 4 বার। তারপরে নির্দেশ দিয়েছিল মাননীয় হরিশ ট্যান্ডন 3 মাসের মধ্যে ডিএটা দিয়ে দিতে হবে, দেয়নি। 3 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর দেয়নি বলে আমরা সঙ্গে সঙ্গে আমরা আদালত অবমাননার মামলা করেছি। অনিকেতও যেরকম করেছে, আদালত অবমাননার মামলা করেছে। উচ্চ আদালতে যখন রায়টা পেল, মানল না, তখন অনিকেতও তখন কন্টেম্প করলো। সেই দিনই উচ্চ আদালতে গিয়ে এসএলপি দায়ের করলো। আমাদের মামলাও মাননীয় হরিশ ট্যান্ডনের যে 3 মাসের মধ্যে ডিএটা দিয়ে দেওয়ার কথা বলেছিল, দেয়নি বলে আমরা কন্টেম্প করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে একদম সুপ্রিম কোর্টে চলে গেছিল। সুপ্রিম কোর্টে এসএলপি, ওর অনিকেতের মামলাটাও এসএলপি হয়েছিল। অনিকেতের মামলাটা হয়তো 8-10 দিন কি 15 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে উঠলো এসএলপি। আমি বহুবার বলেছি, এসএলপি যেহেতু সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বা ট্রাইব্যুনাল এই ধরনের মামলায় জয়যুক্ত হয়ে যাওয়ার পর যদি সুপ্রিম কোর্টে যায়, সাধারণভাবে সেই মামলা ডিসপোজ হয়ে যায়, ডিসমিস হয়ে যায়। ঠিক অনিকেতারটা সেটাই হয়েছিল। আমরাও কিন্তু ভেবেছিলাম, এসএলপি যখন দায়ের হয়েছে, যেদিন মামলাটা উঠল 28শে নভেম্বর 2022, আমাদের যে আইনজীবী ছিল, ভেবেছিলাম যে তিনি মামলাটা একদিন শুনেই সেটাকে ডিসমিস করে দেবে, এটাই আমাদের ধারণা ছিল। আমাদের দুর্ভাগ্য যে সেই মামলা বহুদিন পরে মামলার সুরাটা হয়েছে, শুনানিটা শেষ হয়েছে। আর এই অনিকেতের মামলাটা যেদিন উঠেছে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে সেটা ডিসমিস করে দিয়েছে এবং বলেছে যে না, 2 সপ্তাহের মধ্যেই তাকে পোস্টিং দিতে হবে।
এই হচ্ছে মূল কথা। এবং আমরা মনে করছি যে এই যে মাননীয় সঞ্জয় কারোল বা মাননীয় পিকে মিশ্রের বেঞ্চ যদি ওই সময় থাকতো, হয়তো আমাদের মামলাটা ডিসমিস হয়ে যেত। দুর্ভাগ্য আমাদের, যেই জাজের মানে বেঞ্চে পড়েছিল তিনি মামলাটাকে হয়তো প্রথম থেকেই এটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা মনোভাব নিয়ে হয়তো বসেছিল। কিন্তু এখন তো পিকে মিশ্রা এবং সঞ্জয় কালের বেঞ্চ রয়েছে, তাও রায়দানে এত দেরি। এই রায়দানের ব্যাপারটা আমরা আলোচনা করি। রায়দানের ব্যাপারটা একটু ডিলে হচ্ছে ঠিকই, এর একটা নির্দিষ্ট কারণ তো নিশ্চয়ই আছে, সেটা আমরা জানি না। অনেক ধরনের কারণ আছে। যে মামলাটা সামগ্রিকভাবে যে শুধু আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ নিয়ে যে মামলাটুকু, পঞ্চম বেতন কমিশন, সেইটার বিষয়বস্তু থাকবে কি সামগ্রিকভাবে দেশের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা দিতে হবে, সেই বিষয়টা থাকবে। আমরা কিন্তু এখনও জানি না, কারণ এটা নিয়ে আলোচনা হয়েছে। এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে সবকটা রাজ্য সরকার পায়, অধিকাংশ রাজ্য সরকার পায়। আমাদের তরফ থেকে বলা হয়েছে, রাজ্য সরকার বলেছে না 7-8টা দেওয়া হয় না, দেয় না। তাহলে এইগুলো কিন্তু আলোচনা হয়েছে এবং মাননীয় সঞ্জয় কারোল কিন্তু পর্যালোচনায় বলেছে যে ডিএটা সামগ্রিকভাবেই কিন্তু বিচার বিশ্লেষণ আমাদেরকে করতে হবে। আমরা মনে করছি তাহলে হয়তো সামগ্রিকভাবে রায়টা করার জন্য তারা একটু সময় নিচ্ছে। কিন্তু 19 ডিসেম্বরের আগে কি রায়দান হবে? এখন এই যে 19শে ডিসেম্বর রায়দান হতে চলেছে, এই ধরনেরও অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি বলতে যারা ইউটিউবার তারাই করছে। সেই ব্যাপারটা হয়তো আসল কথা। আমরা তো সুপ্রিম কোর্টের যে এই আবার ছুটি পড়ে যাচ্ছে, 19 তারিখ হয়ে 20 তারিখ থেকে ছুটি পড়ছে, 20 তারিখ থেকে ছুটি পড়ছে এবং 1 জানুয়ারি পর্যন্ত সাধারণত ছুটি থাকে। কিন্তু 2রা জানুয়ারি শুক্রবার, সেদিনও ছুটি কোনো একটা কারণে। আমরা শুধু লাল কালি দেখি, কেন বলেন সাবজেক্টটা লেখা নেই কী কারণে ছুটি, তাই বলতে পারছি না। 2 তারিখে তাই খুলছে না, 3 তারিখে শনিবার, 4 তারিখে রবিবার, আবার 5ই জানুয়ারি গিয়ে সুপ্রিম কোর্ট খুলছে, 5ই জানুয়ারি। তাহলে দেখা যাচ্ছে যদি এমনও হতে পারে এই যে ছুটিটা, অনেক দিন তো ছুটি, 20 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 সপ্তাহ, 14 দিন, 14 দিন সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মাননীয় জাজরা অনেকটা সময় পাবে। তারা যদি নিজেদের মধ্যে একটা আলোচনা করে বা বসে, তারা তো সুপ্রিম কোর্টে আসে, বন্ধ থাকলেও তারা প্রয়োজনে আসে, এই রায়ের পরিপ্রেক্ষিতে আসে। তারা চেম্বারে বসে ডিভিশন বেঞ্চের মাননীয় জাজেরা কিন্তু এই ভার্ডিক্টগুলো নিয়ে আলোচনা করে। সেই পরিপ্রেক্ষিতে যদি লেখা না হয়ে থাকে তাহলে হয়তো এই ছুটির মধ্যে হবে। আর যদি লেখা হয়ে থাকে, তারা যদি মনে করে, তাহলে হয়তো এই 19 তারিখের আগে হতে পারে। কিন্তু আমরা সত্যি কথা বলতে কি, কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ বারংবার ফোন করছে, তারা উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন। মেলও পাঠানো হচ্ছে বিচারপতিদের, মেলটার ব্যাপারটা তো আমরা ক্ষুব্ধ। তাই নিয়ে আমি একটা পোস্ট করেছি, মানে একজন ইউটিউবারের মাধ্যমেই আমি করেছি। এছাড়া আমি একটা লিখিত পোস্ট করেছি। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি বিচারপতিকে অনুরোধ করেছে যাতে ডিএর রায়টা তাড়াতাড়ি প্রকাশ পায়। এবং কেন প্রকাশ পায়? কারণ আমরা অর্থনৈতিক দিক থেকে মারাত্মক দুর্বল হয়ে পড়েছি। এমনকি যারা অবসর নিয়েছে তারাও মানে এত খরচ, তাতে আর পেরে উঠছে না। আপনি যদি রায়টা প্রকাশ করেন তাহলে তাদের কিছুটা সুরাহা হবে, আমরা যারা চাকরিরত আছি আমাদেরও কিছুটা সুরাহা হবে। এই বক্তব্যটাতে কি বোঝাচ্ছে? এই বক্তব্যটাতে বোঝাচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে ডিএর যে রায়টা বেরোবে সেটা কর্মচারীদের পক্ষেই যাবে। সেটা কেউ বলতে পারে? আমরা কোনো সময় বলতে পারি যে সুপ্রিম কোর্ট কী রায় দেবে? আমরা বারবার বলছি যে সুপ্রিম কোর্ট রায় প্রকাশ করুক, সেই রায়
যদি কর্মচারীদের পক্ষে যায় বা বিপক্ষে যায়, যাই যাক না কেন আমরা তা মাথা পেতে নেব। তবে হ্যাঁ, আমরা আশা করছি কথাটা নিশ্চয়ই বলতে হবে, কারণ আমরা আশা করছি যে রায় কর্মচারীদের পক্ষে যাবে। কারণটা বলে দিচ্ছি যে আমাদের এই ডিএ রায়, আমাদের ট্রাইব্যুনাল থেকে আমরা জয় পেয়েছি 2বার, আমরা উচ্চ আদালত থেকে 4বার জয় পেয়েছি, এমনকি সর্বোচ্চ আদালতও বলা যায় 100%-র মধ্যে 25% ডিএ দিয়ে দেওয়ার রায়টা দিয়েছিল। এই যে প্রেক্ষিতগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে রায়টা কর্মচারীদের পক্ষেই যাবে, আশা করছি। কিন্তু আমরা বলতে পারি না যে তাড়াতাড়ি রায়টা প্রকাশ করা হোক, কারণ আমরা খুব অর্থনৈতিক দুর্বলতার মধ্যে আছি। যারা অবসর নিয়েছে তাদের অবস্থা আরও করুন। মহামান্য সর্বোচ্চ আদালত, আপনারা রায়টা প্রকাশ করুন। এই কথাটা বলা যায় না, সে কথাটা আমরা এইটা বলে কর্মচারী সমাজকে আমরা জানান দিতে চাইছি যে এমন কোনো পোস্ট করবেন না যাতে আমাদের এই ডিএ মামলার রায়টা ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জানেন যে আমাদের এই শুনানি চলার সময়, সেই সময় মানে জানুয়ারি মাসের কথা বলছি, মানে 23শে জানুয়ারির কথা, তখন আমাদের এই রাজ্য থেকে মাননীয় একজন বিচারপতি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে জয়েন করেছিল, এবং যেদিন জয়েন করেছিল সেদিনই আমাদের মানে কজ লিস্টে বেরিয়েছিল যে উনি আমাদের এই ডিএ মামলাটা শুনবে। তার উচ্ছ্বাস এমনভাবে প্রকাশ পেয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমরা সেটা বুঝতে পারিনি। আমরা সেদিন উপস্থিত হয়ে বুঝতে পারলাম মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিও যে আমি বাংলা থেকে এসেছি, হ্যাঁ সত্যি, কিন্তু বাংলার এই সরকারি কর্মচারী সমাজ আমাকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করেছে, তারপরে আমি ডিএ মামলা শুনতে পারবো না। এই ডিএ মামলা শুনে রায় প্রদান করা আমার পক্ষে সম্ভব না। আমি আর ডিএ মামলা শুনবো না। আমার বেঞ্চে যদি কোনোদিনও আসে তবু আমি শুনবো না। অর্থাৎ আমাদের সেদিন কিন্তু হাত গুটিয়ে ফিরে আসতে হয়েছে। অর্থাৎ এই যে উচ্ছ্বাস প্রকাশ করাতেই মামলা হয়নি, তাহলে এখন যদি এটা প্রধান বিচারপতির কাছে এইভাবে বার্তা যায় যে ডিএ মামলার রায়টা প্রকাশ করুন, কেন করুন না, আমরা খুব দুর্ভোগে আছি, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছি, তাই আমাদের ডিএ রায়টা প্রকাশ করুন, এটা বলা যায় না। তার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে কর্মচারী সমাজকে, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে আরও একটু ধৈর্য ধরতে বলবো। ডিএ রায় অবশ্যই প্রকাশ পাবে, এবং আমি আবারও বলছি, আমরা মনে করছি ডিএ রায় কর্মচারী সমাজের পক্ষেই যাবে।